সমুদ্র নিচে একটি 30 ইঞ্চি চওড়া তৈলাক্ত পাইপের ভিতর বিদ্যুতের গতিতে 5 জন ডুবুরিকে টেনে নেয়। এরপর কি হয় তাদের সাথে সেই হৃদয় বিদারক কাহিনী বলবার জন্য একজন বেঁচে ফিরে। একটি গোপ্রো ক্যামেরা তাদের একজনের পোশাকে লাগানো ছিল, যেটাতে এই দুর্ঘটনার মুহূর্ত রেকর্ড হয়। চলুন জেনে নিই সেই মর্মান্তিক হৃদয় বিদারক কাহিনী কি হয়েছিল তাদের সাথে। 2022 সালে সাউথ আমেরিকার উত্তর উপকূলে পয়েন্ট পায়ের নামক একটি কোস্টাল শহরে বার্ড 6 প্ল্যাটফর্ম থেকে LMCS কোম্পানির 5 জন কর্মী কাজিম আলী জুনিয়র, ইউসুফ হেনরি, ফয়জাল কুরবান, ঋষি নাগাসার এবং ক্রিস্টোফার বুডরাম একটি পাইপলাইনের ভেতরে মেইনটেনেন্সের কাজ করছিল। এই পাইপলাইনটি পাইরা ফিউ নামক ত্রিনিদাদ ও টোবাগো দেশের গভর্নমেন্ট মালিকানাধীন কোম্পানির। এই 5 জন কর্মী পাইপলাইনের এমন অংশে কাজ শুরু করেছিল যে অংশটি বহুদিন যাবৎ বন্ধ পড়েছিল। এই পাইপলাইনটি ইংরেজি অক্ষর ইউ আকৃতির এবং 30 ইঞ্চি চওড়া পাইপ এটি। এই পাইপটিতে বার্থ 5 থেকে বার্থ 6-এ ক্রুড অয়েল ট্রান্সপোর্ট করবার জন্য ডিজাইন করা হয়। সেই দিন LMCS কোম্পানির ওই 5 জন কর্মীর কাজ ছিল পাইপলাইনের ভেতর অংশে প্রবেশ করে রিপেয়ারিং করা। তার জন্য তাদেরকে আগে সমুদ্রের জল থেকে পাইপকে আলাদা করতে হতো। এই কাজটি করবার জন্য তারা একটি বিশেষ হেভিটেড বেল্টকে পাইপের উপর রাখে। এই সিস্টেমের সাহায্যে এয়ার প্রেসার ছাড়া হয়, যা সমুদ্রের জলকে পাইপ থেকে বাহিরে বের করে দেয় এবং ভেতরে একটি শুষ্ক পেজ তৈরি করে, যেখানে দাঁড়িয়ে LMCS কোম্পানির কর্মীরা কাজ করবে। এই হেভিটেড মেশিনটি 8x8 ফিট কিউব আকৃতির ছিল, যেটিকে পাইপটির উপর রাখা হয়, যার ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে কর্মীরা যন্ত্রপাতি বের করে সহজে মেরামতের কাজ করতে সক্ষম। LMCS কোম্পানির এই 5 জন কর্মীর কাছে এটা মোটেও নতুন কোনো কাজ নয়, তারা শতাধিকবার এই কাজ করে আসছে। এই পাইপলাইনের একটি বিশেষ কাজ হলো বার্থ 6 থেকে একটি ইনফিটেবল প্লাগ বের করা, যেটিকে 2 সপ্তাহের পূর্বেই পাইপের ভেতর ঢুকানো হয়েছিল। এই স্মিথ প্লাগটি একটি এয়ারটাইট ব্যারিয়ারের মতো কাজ করে, যাতে পাইপলাইনের ভেতরে হাইড্রোকার্বন আর ক্রুড অয়েল বাহিরে লিক না হয়। এই প্লাগটি খুলবার জন্য উপরে উপস্থিত থাকা LMCS কোম্পানির কর্মী আজিম আলী জুনিয়র তার সহকর্মীদের একটি রেঞ্জ পাস করে। এই রেঞ্জের সাহায্যে বাল্বটিকে লুজ করে প্লাগটিকে বের করতে হবে। প্লাগটি বের করবার সাথে সাথে চাপের পার্থক্য পাইপের অভ্যন্তরকে একটি টর্নেডোতে পরিণত করে, যা বাতাস, জল, মানুষ এবং জিনিসগুলোকে তার ভেতরে চুষে নেয়। টানটি খুব শক্তিশালী ছিল এবং জলের একটি বন্যা ড্রাইভিং ভ্যালের মধ্যে এসে স্থানটিকে একটি মৃত্যুর ফাঁদ বানিয়ে ফেলে। আসলে LMCS কোম্পানির কর্মীরা জানতো না যে স্মৃত প্লাগটিকে তারা রিমুভ করতে চলেছে তার নিচে ছোট ছোট স্পেসগুলোতে বায়ু দ্বারা পূর্ণ রয়েছে, কারণ পাইপের ভেতর খুব অল্প মাত্রার তেল মজুদ ছিল। আর যখনই তারা প্লাগটিকে লুজ করে, তখনই উপরে হাইপার ব্রেকে থাকা হাই প্রেসার বায়ু নিচে পাইপে থাকা লো প্রেসার বায়ুর দিকে দ্রুত ব্রেকে আসতে শুরু করে। আর সেই সাথে সমুদ্রের জলও পাইপটির ভেতরে প্রচন্ড গতিতে প্রবেশ করতে থাকে, ফলে এমন এক ভয়ানক জলের টর্নেডো সৃষ্টি হয় যে টর্নেডো সব কর্মীকে ভেতরের দিকে টেনে নেয়। এই দুর্ঘটনাটি তাদের কাছে এতটাই অপ্রত্যাশিত ছিল যে তারা কেউ উপলব্ধি করতে পারছিল না যে কি কারণে পাইপ তাদেরকে ভেতরে চুষে নিল। তারা কেবল উপলব্ধি করতে পারছিল যে তাদের ভাগ্য খুবই ভালো যে পাইপটিতে একটি কার্ভ আছে, যে কারণে সেখানে এয়ার পকেট তৈরি হয়েছে। যে এয়ার পকেটগুলিতে তারা কিছুটা শ্বাস নেওয়ার মতো স্পেস খুঁজে পেয়েছে। একজন ডুবুরির পকেটে যে গোপ্রো ক্যামেরা লাগানো ছিল, তাতে এই দুর্ঘটনার কয়েক সেকেন্ডের ফুটেজ দেখা যাচ্ছে, তারপর অন্ধকার হয়ে যায়। তারা কেবল পাইপের ভেতর একে অপরের নাম নিয়ে ডাকতে থাকে। তারা জিজ্ঞেস করতে থাকে সবাই ঠিকঠাক আছে কিনা। প্রায় 90 সেকেন্ড পর্যন্ত জল আর বায়ু প্রেসার তৈরি হওয়ায় জলের মধ্যে ঘূর্ণিঝড় চলতে থাকে, যার ফলে তারা পাইপলাইনের ভেতর এমন এক জায়গায় আটকে যায় যেখানে কেবল তারা শ্বাস নিতে পারছিল। 5 জন কর্মীর মধ্যে একজন নিজেই এই ভয়ানক দৃশ্যের কথা বর্ণনা করেছিলেন। এরপর শুরু হয় তাদের বেঁচে থাকার লড়াই,
কারণ তারা 4টি ফুটবল মাঠের সমান 1200 ফিট লম্বা পাইপের ভেতর হারিয়ে গেছে। আহত বিভ্রান্ত আতঙ্কে থাকা সত্ত্বেও তারা একে অপরকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলতে থাকে। তখন ক্রিস বলে তাদের মাতা পাইপের ভেতরে প্রথমে প্রবেশ করেছে, তাই তাদেরকে পেছনে হামাগুড়ি দিয়ে পাইপ থেকে বাহির হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু কাজিম, ইউসুফ, ফাইজাল নিশ্চিত হয় যে তাদের প্রথমে পা ভেতরে প্রবেশ করেছে, তাই ক্রিস তার পা দিয়ে কাজিমের কাঁধে টিপে ধরে তারপর সে নির্দেশ দেয় বাকিরাও যেন তাদের পা একে অপরের কাঁধে রাখে। আর যেহেতু ফাইজাল সবার নিচে রয়েছে তাই তাকে বলা হয় সে যেন উপরের দিকে সবাইকে ধাক্কা মারে। এভাবে তারা একটা চেন বানিয়ে ধীরে ধীরে বার্ড 6 দিকে যেতে থাকে। কিন্তু সমস্যা হলো এই পাইপটি গাঢ় পিচ্ছিল তেল দ্বারা পূর্ণ ছিল। প্রায় 1 ঘন্টা চেষ্টা করবার পর মাত্র কয়েক ইঞ্চি এগুতে সক্ষম হয়। ভাঙ্গা হাত পা নিয়ে চোখে নাকে কার্বন ডাই অক্সাইডের জ্বালা সহ্য করতে করতে কালো ঘন অন্ধকারে সব মিলিয়ে মিশিয়ে ওই জায়গাটি তাদের জন্য নরকের থেকেও ভয়ানক লাগতে থাকে। কয়েক ঘন্টা চেষ্টা করবার পর তাদের সামনে আরো এক ভয়ঙ্কর বিপদ দেখা দেয়। তারা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ওয়াটার লেভেল ততই বেড়ে যাচ্ছিল। তারা তাদের মাথাকে যতটা সম্ভব উপরের দিকে তুলে দেয় যাতে জল এবং পাইপের ফাঁকা অংশটিতে শ্বাস নিতে পারে। কিন্তু লাইনের সামনে থাকা ব্যক্তিটি লক্ষ্য করে যে শ্বাস নেওয়ার মতো কেবল 6 ইঞ্চির মতো স্পেস রয়েছে। পিছনে থাকা 2 ব্যক্তি সব থেকে বেশি আহত ছিল। তারা অনেক কষ্টে শ্বাস নিচ্ছিল, তাই তারা সিদ্ধান্ত নেই তাদের শ্বাস বন্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যত দ্রুত সম্ভব নতুন একটি এয়ার পকেট খুঁজে বের করতে হবে যাতে তারা আবার শ্বাস নিতে পারে। ক্রিস আর কাজিম আলী তাদের সঙ্গীদের উৎসাহিত করে, তারা বাকি সঙ্গীদের প্রমিস করে যেমন করেই হোক তারা বাহিরে যাওয়ার পথ খুঁজে বের করবেই। তারপর তারা বাকি 3 জনকে উদ্ধার করতে কোনো না কোনো পথ খুঁজে বের করবেই। প্ল্যান অনুযায়ী ক্রিস আর কাজিম আলী মাথা উপরের দিকে রেখে সামনের দিকে এগোতে থাকে, শ্বাস বন্ধ করে সাঁতার কেটে যত সম্ভব সামনের দিকে এগোতে থাকে। বেশ কিছুটা সাঁতার কাটার পর তারা দুজন দ্বিতীয় একটি এয়ার পকেটের কাছে পৌঁছায়। আসলে পাইপ বাঁকা হওয়ার কারণে কিছু কিছু জায়গায় এয়ার পকেট রয়েছে। তারা লক্ষ্য করে তারা দুজনে প্রায় রাইজার পাইপের কাছেই চলে এসেছে, যে পাইপের সাহায্যে তারা বাহিরে যেতে পারবে। ভাগ্যক্রমে তারা রাস্তায় 2টি অক্সিজেন ট্যাঙ্ক সন্ধান পায়, যেগুলো তাদের সাথে জলের ঘূর্ণিঝড়ের পাইপের ভেতরে চলে আসছিল। অক্সিজেনের ট্যাঙ্ক পেয়ে তারা যেন জীবন আবার খুঁজে পেয়েছে। তারা দুজনে সামনে এগিয়ে যাওয়ার জন্য অক্সিজেন ট্যাঙ্কের ব্যবহার করতে থাকে। এদিকে কাজিম আলী গুরুতর আঘাত পাওয়ার কারণে সামনের দিকে এগিয়ে যেতে পারছিল না, তাই তারা সিদ্ধান্ত নেই 2টি অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার করে ক্রিস একাই বাহিরের রাস্তা খুঁজে বের করবে। তারপর সে ভেতরে আটকে থাকা 4 জন সঙ্গীকে উদ্ধার করবার জন্য রেস্কিউ টিমকে ডেকে আনবে। এদিকে ক্রিস সবার আগেই ছিল। সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু তার মনে হঠাৎ একটি ভয় জেগে ওঠে। কি হবে যদি এটা বার্ড 6 না হয়ে বার্ড 5 হয়? কারণ সে জানতো বার্ড 5-এ এখনো অবধি ওই ইনফেক্টিবল প্লাগ লাগানো রয়েছে, যেটা উন্মুক্ত না হলে সে উপরে যেতে পারবে না। তাই যদি সে বার্ড 5-এর দিকে এসে থাকে তাহলে তাকে আবার পুনরায় বার্ড 6-এ যেতে হবে, যেটা প্রায় অসম্ভব। এরপর সে উপরওয়ালাকে মনে মনে স্মরণ করতে থাকে আর শেষবারের মতো নিজেকে উপরের দিকে পুশ করে ফাইনালি ক্রিস মুক্ত বাতাসে শ্বাস গ্রহণ করতে সক্ষম হয়। বার্ড 6-এ পৌঁছাতেই ক্রিস জুড়ে জুড়ে পাইপে ঘুষি মারতে শুরু করে আর অবশিষ্ট শক্তি ব্যবহার করে চিৎকার করতে থাকে। ভাগ্যবশত সেখানে জাহাজে থাকা ক্রু মেম্বাররা তার আওয়াজ শুনতে পারে। এরপর তাকে শিকলের সাহায্যে উদ্ধার করা হয়। পাইপ থেকে খোলা আকাশের নিচে আসতেই ক্রিস তাদের জানায় এখনো পাইপের নিচে এয়ার পকেটের সাহায্যে 4 জন কর্মী জীবিত আটকে পড়ে আছে। তাদের অবস্থা অত্যন্ত খারাপ, তাই ক্রিস যতটা সম্ভব 4 জন ডুবুরির পজিশন ডিটেলসে তাদেরকে বর্ণনা করতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হলো LMCS কোম্পানির টিম ক্রিসের এই বর্ণনা বিশ্বাস করতে পারছিল না। কোম্পানির টিম অনুমান করে যে পাইপলাইনটি
তেল দ্বারা পূর্ণ রয়েছে, আর যা অক্সিজেন ট্যাঙ্কে রয়েছে তাতে কেবল কয়েক ঘন্টা পর্যন্ত সেখানে কেউ বাঁচতে পারে। কিন্তু ক্রিস বারবার অনুরোধ করবার পর ডুবুরিরা সমুদ্রে নামে আর পাইপের ভেতরে বিভিন্ন জায়গায় ট্যাপ করতে থাকে। এর উত্তরে আটকে পড়ে থাকা কর্মীরাও পাইপের ভেতরে থেকে ট্যাপ করতে শুরু করে, তাদের লোকেশন জানানোর চেষ্টা করে। আটকে থাকা ওই 4 জন পাইপের উপর টুকা মারার আওয়াজ শুনে এক আশার আলো দেখতে থাকে, জীবিত থাকার আশা, বাড়ি ফিরে পরিবারের সাথে দেখা করবার আলো। তাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। এবার হয়তো প্রফেশনাল ডুবুরিরা তাদের ইকুইপমেন্টের সাহায্যে রেস্কিউ করতে আসবে। তারা ঘন্টার পর ঘন্টা উদ্ধার কাজের জন্য পাইপের ভেতর অপেক্ষা করতে থাকে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট তারা কাউন্ট করতে থাকে। হয়তো এবার তারা দড়ি বা লাইট দেখতে পারবে, কিন্তু আফসোস, না তারা কোনো আলো দেখতে পায়, না তাদের জন্য বাহির থেকে অক্সিজেন ট্যাঙ্ক পাঠানো হয়। তেলের ধোঁয়া, ওয়াটার লেভেল বৃদ্ধি আর কার্বন ডাই অক্সাইডের বিরুদ্ধে লড়াই তারা একটা সময় থেমে যায়। পরে জানা যায় LMCS কোম্পানির অভিজ্ঞ ডুবুরিরাও বুঝে উঠতে পারছিল না যে পাইপের ভেতরে থাকা 4 জনকে কিভাবে উদ্ধার করবে। এদিকে ওই 4 জনকে উদ্ধার করতে যাওয়া ডুবুরিদেরও জীবনের ঝুঁকি ছিল। তাই কোম্পানি ওই 4 জনকে পাইপের ভেতরে মৃত্যুর জন্য ছেড়ে দেয়। এই ভয়ঙ্কর ঘটনার কয়েকদিন পর LMCS কোম্পানি 4টি মৃতদেহ উদ্ধার করে, যা তখনও পাইপের মধ্যে ছিল। ময়নাতদন্ত করা হয়েছিল, কিন্তু প্রত্যেকের মৃত্যুর সঠিক সময় সম্পর্কে একমত হতে পারছিল না। যদিও কিছু ডক্টর অনুমান করেছিল যে একজন সোমবার পর্যন্ত বেঁচে ছিল, আর এই দুর্ঘটনা হয়েছিল শুক্রবার। 2023 সালে একটি তদন্ত কমিশন পারিয়ার পরিচালনাকে চরম অবহেলা এবং ফলস্বরূপ হত্যার অপরাধমূলক ঘোষণা করে। 2025 সালে সরকার LMCS কোম্পানির সেই 5 জন কর্মীর পরিবারকে $1 মিলিয়ন এবং একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তিকে অতিরিক্ত $1 মিলিয়ন প্রদানের সিদ্ধান্ত নেয়। ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনার দিকে ফিরে তাকালে সিরিজের প্রথম অংশে সেই ভয়াবহ দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ক্রিস্টোফার বুজরাম সেই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি বর্ণনা করে। and see things through, and I feel like